তুষি সোফার সাথে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসে আছে। সামনে বেঘরে ঘুমাচ্ছে সার্থ। এত সময় মানুষটা ঠোঁট চললেও এখন আর টু শব্দও আসছে না। তাও তুষি নিষ্পলক চেয়ে আছে ওই হলদে ফর্সা মুখের দিকে। এদিকে ঘাড় গলা ঠোঁট প্রচন্ড জ্বলছে। বাঘের মতো কামড়েছে লোকটা। কত জায়গায় কেটেছে কে জানে। কিন্তু তুষির রাগ হচ্ছে না, বরং নিশ্চল নয়ন মেলে হাঁটুতে মাথা কাত করে রেখে এক ধ্যানে সার্থকে দেখল সে। ভেতরে সুপ্ত আশ মিটিয়ে নেয়ার প্রয়াসে মেয়েটার সেই দৃষ্টিতে এক টুকরো অন্ধকার নেই। কি ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সার্থ। দেখতে দেখতে তুষির নয়নজোড়া আরো কোমল হলো। একটু আগের ওসব উষ্ণ মুহূর্ত ভেবে পরপর ভীষণ লজ্জায় অস্বস্তিতে নুয়ে এলো ভেতরটা। সার্থর ঠোঁটের চারপাশের কিছু জায়গায় লিপস্টিক লেগে আছে। তুষি আস্তে আস্তে মাথা নুইয়ে আরো এগোলো ওর কাছে। পেলেও হাতটা বাড়িয়ে মুছে দিল সার্থর মুখে লেগে থাকা ওই লাল লাল দাগ। কিন্তু এই কাছে আসাই যে কাল হলো তার। ক্ষণিকের দূরত্ব ভুলে বসলো সে। ভুলে বসলো পার্টিতে ওদের আলাদা হওয়ার সেই ঘোষণার কথা। বরং প্রখর ভালোবাসায় তুষির প্রেমিকা সুলভ হৃদয় টলমল করে ওঠে। বেহায়ার মতো ঠোঁট বাড়িয়ে সার্থর কপালে নিঃশব্দে এক চুমু খেলো সে। পরপর চুমু খেলো ওর বন্ধ চোখের পাতায়। নজর গেল সাদা শার্টের উপর হতে চেয়ে থাকা সার্থর ফর্সা নগ্ন বুকে। পাটিতে অনিচ্ছায় তুষি লেগে যাওয়া ঠোঁটের ছাপ এখনো লেগে আছে সেখানে। তুষি এবার ইচ্ছে করে ওই চিহ্নতেই ফের চুমু খেলো। মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলল, আপনাকে একটু মন ভরে ছুঁয়েছি, জানি ঠিক হয়নি, তাও ছুঁলাম। এরপর তো আর কখনো পাবো না। তুষি আক্ষেপে লম্বা শ্বাস ফেলল। বলল, আপনি ঠিকই অন্যের হয়ে গেলেন বিটকেল, অথচ আমি সারা জীবনের মতো শুধু আপনারই রয়ে গেলাম। আচ্ছা, কেন আমার হলেন না আপনি বলুন তো? একবার শুধু বলতেন আমার মাঝে আপনার কি কি ভালো লাগে না, কি পছন্দ না আমার। আমি আমি তো নিজেকে বদলাতে চেয়েছিলাম আপনার জন্য। আপনি একটাবার বললেই পা থেকে মাথা অব্দি পাল্টে ফেলতাম আমি নিজেকে। একদম আপনার মনের মতো হতাম আমি। তাও আমার হতেন আপনি, একটু ভালোবাসতেন আমায়। এই যে আমাকে ছুঁলেন, কেন ছুঁলেন? এবার আমি কি করে আপনার মুখোমুখি হবো? আমার অস্বস্তি হবে না, বিব্রত লাগবে না আমার? আপনার এই ছোঁয়াগুলো তো আমি আপনার সজ্ঞানে চাই বিটকেল, এরকম মাতাল হয়ে হুঁশ খোয়ানোর জন্য নয়। আপনার এই স্পর্শ আমি আমার স্বামী হিসেবে চাই, আইরিনের বাগদত্তা হিসেবে নয়। তুষির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সার্থর কপালের উপর পড়ল। মেয়েটা নিজেই মুছে দিল সেইটুকু। ফিস ফিস করে বলল, হয়তো আমার ভাগ্যের পাতায় আপনার নাম ছিল, কিন্তু পাশে লেখা হলো আপনি আমার নন। তুষি আরো অনেকক্ষণ বসে বসে সার্থর মাথায় হাত বোলালো। পরপর চোখ পড়ল তার হাত ঘড়িতে। এই বাবা, এত রাত! ওনাকে তো তুলতে হবে। এই ঠান্ডায় এমন ফ্লোরে পড়ে থাকলে জ্বর টর বাঁধবে না হলে। গায়ের কোটও এখনো অনেকটা ভেজা। কিন্তু এই পাহাড়ের মতো বিশাল শরীরটা নিয়েও একা কি করবে বুঝলো না। মাথায় এলো ইউসার নাম। তুষি হুড়মুড় করে উঠে দরজা খুলতে গেল। থামলো হঠাৎ। ফের ছুটে এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। যা ভেবেছিল তাই। গলার একটা পাশ পুরো ঝাঁঝরা হয়ে গেছে। পুরোটা জুড়ে কেবল রক্ত জমাটের মতো ছোপ ছোপ দাগ। ঠোঁটের অবস্থা তো আরো খারাপ। তুষি তড়িঘড়ি করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। গাউন ছেড়ে চুড়িদার পরলো। ওড়নাটা মাফলারের মতো পেঁচালো গোটা ঘাড়ে। তারপর হাতের কাছে যে লিপস্টিক পেল চওড়া আস্তরণে ঠোঁটে মাখলো সেটাই। কিন্তু ছোঁয়ানোর সময় মনে হয়েছিল ব্যথায় সব অবশ হয়ে যাচ্ছে। সব শেষে ভালো করে নিজেকে দেখলো আয়নায়। না, ঠিক আছে এখন। তুষি হাঁপাতে হাঁপাতে ইউষার ঘরের সামনে এলো। চটপট করে ধাক্কা দিল দরজায়। বাড়ির সবাই ঘুমে কাঁদা থাকলেও তনিমার ঘরের আলো জ্বলছে। হয়তো ছেলের জন্য সজাগ এখনো। আর এই সময় উষাও জেগে থাকে। হয় পড়ছে নয় অয়নের শোকে কাঁদছে। হলো তাই। দুটো টোকাতেই এসে দরজা খুলল মেয়েটা। ভেজা ফুলা ফুলা চোখগুলো চমকে উঠল তুষিকে দেখে। অবাক হয়ে বলল, তুষি, কি হয়েছে তোমার? মনে মনে আঁতকে উঠল তুষি। ইউষা কি কিছু বুঝে ফেলল? ও দু একবার ঘাড়ের ওড়না টানলো। ঠোঁটটা হাত দিয়ে ঢাকতে ঢাকতে বলল, কই, কিছু না তো। তুমি তুমি এই রাতের বেলা এমন ওভার ড্র করে লিপস্টিক পরেছো কেন? তাও এরকম ক্যাটক্যাট লাল রঙের। দেখে মনে হচ্ছে কোত্থেকে রক্ত চুষে এসেছো। এই, তুমি তুষি তো? ভূত টুত না তো? অন্য সময় হলে তুষি হাসতে হাসতে গুড়িয়ে যেত। কিন্তু আজ চিন্তায় কিচ্ছু পারল না। উল্টে কণ্ঠ চেপে বলল, ইউসা, একবার আমার রুমে আসবে প্লিজ? কেন? একা শুতে ইচ্ছে করছে না?
তখন আমি কত করে বললাম একসাথে ঘুমাই, শুনলেই না। তাও ভালো জামাটা অন্তত পাল্টেছো। যা ঘাড়তাড়া তুমি, অমন ভেজা জামা নিয়েই বিছানায় শুয়ে পড়েছিলে। আর মাও তোমার প্রতি কি দুর্বল, তোমাকে কিছু বলে না? আমি যদি ভেজা অবস্থায় খাটের কোণাতেও বসতাম, আমাকে তক্তা খুলে পেটাতো। ইউষা বকবক করতে করতে সামনে সামনে হাঁটে। ইউষা বকবক করতে করতে সামনে সামনে সাথে হাঁটছে, কিন্তু তুষির কানে একটা কথাও গেল না। দুশ্চিন্তায় চুর সে। ঘরে স্বার্থকে দেখলে ইউষা যে কি প্রতিক্রিয়া দেখাবে কে জানে। ইউষা আগে আগে ঘরের ভেতর এলো। ওই চপল চঞ্চল চোখ ছলকে উঠল অমনি। স্বার্থ শুয়ে আছে মেঝেতে। ও আর্তনাদ করে বলল। এ কি সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল তুষি। চেঁচিও না, সবাই শুনে ফেলবে, আস্তে। ইউষার মাথা চক্কর দেয়। ঝট করে তুষির দিকে চাইতেই মেয়েটা চোখ নুয়ে ফিরল। ও হাত সরিয়ে হড়বড় করলো। মেজো ভাইয়া এখানে কি করে এলো? তুষি ভাইয়া এখানে কি করছে? এরকম চিৎপটাং হয়ে আছে কেন? তুমি ভাইয়াকে কিছু করনি তো? তুষি ফোড়া শ্বাস ফেলল। মনে মনে ভাবল। এত জোরে ঠেলেও যাকে গায়ের উপর থেকে এক ফোঁটা নাড়াতে পারলাম না, তাকে আমি কি করব? তুষি প্লিজ কিছু বলো। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুষি মিনমিন করে বলল। আমি জানি না। তোমার ঘর, তোমার এক্স বর, আর তুমিই জানো না? তুষি ক্লান্ত চোখে বলল। ইউষা, ওনাকে ঘরে নিয়ে শুয়ে দিতে হবে, আমার হেল্প করবে না? ইউষা চোখ কপালে তুলে বলল। আমি আর তুমি? ইউ পাগল হলে? ওই অতগুলো সিঁড়ি দিয়ে আমরা ভাইয়াকে তুলে ওপরে নিয়ে যাব? ভাইয়ার গায়ে কত ওজন জানো? ভাইয়ার 6 ফুট 1। তুষি গায়ে মিনিমাম 78 থেকে 80 কেজি তো হবেই। আমি আর তুমি তো ভাইয়ার পায়ের তলায় ঠাসা পড়ে থাকবো। তুষি আবার দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করলো মনে মনে। তুমি পায়ের ওজন নিয়ে ভাবছো ইউষা? অথচ ওই দূতের মতো শরীরটা একটু আগে আমার উপর ছিল। আমার রুটা যে চ্যাপ্টা হয়ে বেরিয়ে যায়নি, সেই তো অনেক। মুখে বলল। প্লিজ ইউষা, এবার ফ্লোরে শুয়ে থাকলে ওনার ঠান্ডা লাগবে, আর তাছাড়া আমার ঘরে কেউ দেখে ফেললে। আচ্ছা থাক, বুঝেছি। ভাইয়া এখানে কি করে এলো সেসবের জবাব কিন্তু আমি পরে ঠিক নিয়ে নিব। আপাতত কাজটা সারি, চলো। দুজন মিলে স্বার্থর কাছে এলো। ইউষা হাঁটু মুড়ে বসতেই সবার আগে চোখ গেল স্বার্থর বুকে। সে লিপস্টিকের ছাপ দেখে বলল। এ মা, এটা তো কিস। তুষি কথা কেড়ে নেয়। থাক না এইসব, আগে ওনাকে তুলি, তারপর সব বলবো। ইউষা আর কোনো কথা বাড়ায় না। ইউষা আর কথা বাড়ালো না। স্বার্থর এক বাহু টেনে উঠাতে গিয়ে দম বেরিয়ে গেল ওর। হাল ছেড়ে বলল। আমি পারবো না ভাই, আমার গায়ে শক্তি নেই। ভাইয়া রাতে 2টো ডিম খায়, আমি তো ডিমের গন্ধই নিতে পারি না। আচ্ছা, মৃত্যুকেও ডেকে আনি। কিন্তু ও তো বাচ্চা, ও পারবে। পারবে না কেন? ও একা একটা আস্ত মুরগি খেয়ে ফেলতে পারে। দেখতে ছোটখাটো হলেও গায়ে খুব জোর। মাঝে মধ্যে আমাকে মারে না, আমি টের পাই। কিন্তু ও যদি কাউকে বলে দেয়? মানা করে দেবে। আমি মানা করলে আরো বেশি করে বলে দেবে সবাইকে। আমাদের মাঝে সবসময় ভারত পাকিস্তানের যুদ্ধ চলে তো। তুমি করো, তাহলে আর বলবে না। তুষি ঘাড় নাড়ল, বলল। তাহলে আমি ডেকে আনি। মিন্তু এলো চোখ ডলতে ডলতে, হাই তুলতে তুলতে। ঘুমে তার দুনিয়া অন্ধকার হয়ে আসছে। তবে শেষও পড়ে গেল স্বার্থর অবস্থা দেখে। হতবাক হয়ে বলল। এই যে ভাইয়া কি এখানে ফ্লোরিং করতে এসেছে, নাকি ভুলে এই রুমে চলে এলো, নাকি? ইউষা কথা টেনে নেয়। আপনাকে এত নাকি নাকি করতে হবে না। যে কাজের জন্য এসেছেন সেটা করুন। আসুন, তুলুন ভাইয়াকে। ভাইয়া কি মাল নাকি যে তুলবো? ইউষা চোখ রাঙালো। মৃত্যু, বাজে কথা বললে মেরে গাল ফাটিয়ে দেবো কিন্তু। তুষি বলল নরম সুরে। মিন্টু ভাইয়া, আহ, একটু কাজটা করে দাও না ভাইয়া, তোমায় আইসক্রিম কিনে খাওয়াবো, বাবাকে বলে নতুন সাইকেল কিনে দেওয়াবো। মিন্তু বলল। আরে তুষিপু, সমস্যা নেই, তোমার কাজ তো আমি ফ্রিতে করে দেবো। এসো এখন সবাই মিলে করি কাজ। ভাইয়াকে ধরে তুলি আজ, না হলে বড় মা আবার কখন নিচে আসে বলা যায় না। মাথায় বালিশ ঠিক করে দেওয়ার সময় স্বার্থ একটু নড়ল। মাতাল জড়ানো স্বরে বলল। কে? ইউষা ভরকে বলল। ভাইয়া আমি আমি ইউষা। ইউষা বোকা বনে গেল। পেছন ফিরে বলল। এই তুষি, ভাইয়া তো ড্রাঙ্ক মনে হচ্ছে। কি সর্বনাশ! ভাইয়া এসব খায় না কখনো।
টুসি মুখটা ছোট করে রাখলো। মিন্টু বলল, প্লিজ তাড়াতাড়ি করো, আমার ঘুম পাচ্ছে। বলছিলাম যে একবার আব্বাস ভাইকে ডাকলে হতো না? এখন সে তো এখন ঘুমে কাদা। আরে না, ঘুমাচ্ছে না। গিয়ে দেখ, রেশমির সাথে ফোনে প্যান প্যান করছে। কিন্তু তাকে দিয়ে কি কাজ শুনি? টুসি বলল, ওনাকে চেঞ্জ করাতে বলতাম, পানিতে নেমেছিল যে। ও হ্যাঁ। বলেই মিন্টু ছুটে গেল। আব্বাস সত্যিই জেগেছিল। রুমে আসতেই তাকে বলা হলো সার্থর কাপড় পাল্টে নতুন কাপড় পরিয়ে দিতে। এরপর একে একে বেরিয়ে এলো ওরা। তুষি দরজা চাপিয়ে দিতে দিতেও নিষ্পলক চেয়ে রইল বিছানার দিকে। সার্থ ঘুমে জবু তবু। আব্বাস যে ওর শার্টের বোতাম খুলছে টেরও পায়নি। এই মানুষটা হয়তো কাল সব ভুলে যাবে আজকের এই ছোঁয়া, এই ঘনিষ্ঠ সময়ের কথা। কিন্তু তুষি, ওর বুকের কোণে পুরনো ঘা খুঁচিয়ে যে রক্ত বের করা হলো, ও আবার তা শুকাবে কেমন করে? জীবনে ভালোবাসার প্রথম পুরুষ, প্রথমেই নারী শরীরে সেই পুরুষের স্পর্শ, এসবই বা ও মুছবে কেমন করে? তুষির রাতে ঘুম হলো না, এক ফোঁটাও না। বিছানায় ছটফট করে সকাল বানালো। সেই একই রকম ওড়না গলায় পেঁচালো, ঠোঁটে লিপস্টিক টানলো, কিন্তু জানা নেই এতে শেষ রক্ষা হবে কিনা। ঘাড়েরটা বাদ গেলেও খেতে বসলেই তো ঠোঁটের লিপস্টিক সব উঠে যাবে। সবাই নানান প্রশ্ন করবে। তখন কি বলবে ও? কোথাও পড়ে গিয়ে কাটলে তো আর এমন হয় না। অথচ এই মুসিবত যার জন্য এলো ওর জীবনে, সে তো দিব্যে আরাম করে ঘুমোচ্ছে। ভাবতেই তুষি ফের দেওয়াল ঘড়ি দেখলো। এখনো 8টা বাজেনি, উনি নিশ্চয়ই ঘুমোচ্ছেন। একবার দেখবে গিয়ে। এত আকুল হয়ে তো মানুষটাকে দেখার সুযোগ আর পাবে না। কিছুদিন পর সুযোগ তো দূর, অধিকারটাই থাকবে না ওর। ভেতরে এক ঝটকা আলো এসে মুখের উপর পড়তেই সার্থ চোখ কুঁচকে ফেলল। হাত তুলে আড়াআড়ি রাখলো যাতে আলো না আসে। কিন্তু না, হলো না। খোলা জানালা হতে হু হু করা ঠান্ডার সঙ্গে ওই আলোর আনাগোনা বাড়লো আরো। সার্থ বিরক্ত হয়ে চোখ মেলে চাইল। সূচক শব্দ করে বসলো উঠে। সঙ্গে সঙ্গে মাথার ভেতর দুম করে বাড়ি লাগলো একটা। এত ভারী, এত ব্যথা, মনে হলো কেউ পেছনে পাহাড় ঝুলিয়ে দিয়েছে। সার্থ ফোঁস করে শ্বাস ফেললো, ভাবলো মাইগ্রেন। তবে ওই নিস্পন্দন দৃষ্টি সচেতন হলো ঘরে চোখ পড়তেই। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো সে। এ কি, ওনা কাল পার্টিতে ছিল, গায়ের জামা কাপড়ও তো পাল্টানো। কখন এলো বাড়িতে, কিভাবে এলো? সার্থর কিচ্ছু মনে পড়লো না, কিচ্ছু না। শুধু মাথায় এলো ও ড্রিঙ্ক করতে বসেছে। তারপর কি হয়েছিল? থুতনি ডলে ডলে ভাবনার মাঝেই হঠাৎ খেয়াল পড়লো দরজার নিচে একটা কালো ছায়া নড়তে দেখা যাচ্ছে। সার্থ কপাল কুঁচকে ফেলল। সে ঠোঁট টিপে সরু চোখে চেয়ে রইল সে পথে। তুষি সন্তর্পণে আশেপাশে তাকালো একবার। কেউ তো উঠেনি এখনো, শুধু মা আর বড় মা নিচে আছেন। খুব সাবধানে আস্তে করে চাপানো দরজাটা ঠেলল সে। এমনিতে প্রতিদিন এই দৌড় আটকানো থাকে, কাল তো হুঁশে ছিল না, কে আটকাবে? তুষি দরজা ঠেললো চুপটি করে, যাতে একটুও শব্দ না হয়। এদিক ওদিক চেয়ে যখন পর্দা সরাতে যাবে, খপ করে হাতটা চেপে ঘরের ভেতর টেনে নিল সার্থ। পিলে শুদ্ধ চমকে গেল তুষির। টাল সামলাতে না পেরে একেবারে উড়ে বেড়ানো বালুর মতো ফ্লোরে থুবড়ে পড়ল। গলায় পেঁচানো ওড়না নড়বড়ে হয়ে সরে গেল একটু। হক চকিয়ে ফিরতেই সার্থ বিরক্ত চোখে বলল, এতটাও জোরে টানেনি যে একেবারে মেঝেতে ছিটকে গিয়েছো? তুষির সময় লাগলো সহজ হতে। দ্রুত শ্বাস নিতে নিতে চোখটা নামালো সে। তক্ষুনি সার্থ এগিয়ে এলো। এক হাঁটু ভাঁজ করে বসলো ওর মুখোমুখি। তোরে তাই ঠাই করে গলার চিবুক ঢুকিয়ে নিল মেয়েটা। সার্থ কিছু বলতে চাইলো, হুট করে চোখ পড়ল ওর ঘাড়ের উপর। সাবলীল চাউনি দপ করে জ্বলে উঠল অমনি। তড়িঘড়ি করে ওর ঘাড় থেকে পুরোপুরি সরিয়ে দিল কাপড়টা। আতকে চাইল তুষি। ওড়না ঠিক করতে গেলে সার্থ হাত চেপে ধরল। স্তম্ভিত বনে ওই চিহ্নের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তুষি খুব নার্ভাস হয়ে পড়ল। ভীষণ লজ্জায় কাঁপছে তার বুক। উনি নিশ্চয়ই সব বুঝে ফেললেন। ইস, কি বলবেন এখন? নিশ্চয়ই খুব লজ্জা দেবেন। এবার তুষি ওই চোখে চোখ রাখবে কি করে? অথচ স্বার্থ দুম করে বলে বসলো। কাল তুমি অয়নের সাথে একা কোথায় ছিলে? তুষি থমকে যায়। নিস্তব্ধের ন্যায় মুখ তুলে তাকাই সবেগে। স্বার্থর চোখে বারুদ জ্বলছে। দুধারের চিবুক ফুটিয়ে বলল, কোথায় ছিলে তোমরা? কতক্ষণ ছিলে? ইঙ্গিত বুঝে তুষির গা গুলিয়ে উঠল। ফের প্রচন্ড ক্রোধে ধরে গেল মাথাটা। সহসা ঘাট থেকে ঝাড়া মেরে স্বার্থর হাত সরিয়ে দিল সে। রেগে মেগে বলল, আপনি কোনোদিনও ঠিক হবেন না। তুষি তেজি পায়ে বেরিয়ে যেতে নাই, দরজা অব্দি আসে। স্বার্থ হনহন করে এসেই পেছন থেকে টেনে ধরলো ওকে।
আক্রোশে সেই হাত উঠে গেল বাহুতে। শক্ত করে চেপে ক্ষুব্ধ গলায় বলল, পালিয়ে যাচ্ছ কেন? যা করেছো সেটা নিয়ে চোখ মেলানোর সাহস নেই? অয়ন তোমাকে ছুঁয়েছে তুষি? কেন ছোবে? হাউ ডে হি! ছুতে হলে তোমাকে শুধু আমি। ক্ষুব্ধ ছেলেটার হঠাৎ নজর পড়ল তুষির পেছনে। গোল গোল চোখে চেয়ে আছে মিন্তু। দু একবার পাতা ঝাপটে বলল, তোমরা কি ঝগড়া করেছো? করো করো, ঝগড়া দেখতে ভালোই লাগে। স্বার্থ থেমে যায়। তুষিকে ছেড়ে দেয় অমনি। অথচ এক দণ্ডও না দাঁড়িয়ে বেরিয়ে গেল মেয়েটা। স্বার্থ রুষ্ট মেজাজে চাইল মিন্তুর দিকে। মৃদু ধমকে বলল, কি চাই তোর? ছেলেটা গুটিয়ে গেল। বলবো? দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছো। যা বলার বলে ভাগ এখান থেকে। মিন্তু হাত কচলে কচলে বলল, আসলে আমি ভাবলাম তোমার থেকে একটু বকশিশ চাইবো। আমার হাতটা এখন ফাঁকা তো। পাপা বলেছে এই মাসে আর একটা কোনো পকেট মানি দেবে না। স্বার্থ শ্বাস ছেড়ে রাগ কমায়। টেবিলের ড্রয়ার থেকে ওয়ালেট বের করতে করতে বলে। বকশিস? কিসের? মিন্তু একটু সাহস পেল। উদ্বেগ নিয়ে বলল, কেন কালকে? কালকে তুমি কি খেয়েছো ভাইয়া? আমি কিন্তু জানি। দুদিন বড় মা বাবা সবাই যদি জেনে যায় খুব রাগ করবে না? অবশ্য আমি কাউকে বলবো না। তুষিকু মানা করেছে তো। স্বার্থ ঝট করে কপাল কুঁচকে চাইল। মানে? কেন? তুমি কাল ড্রিঙ্ক করেছিলে না? এবার আরো আশ্চর্য হয়ে গেল সে। তুই জানলে কি করে? ও মা, আমি উষা আর টুসিকে তো তোমাকে স্টোর রুম থেকে এই রুমে রেখে গেলাম। কি যে কষ্ট হয়েছিল ভাইয়া, তুমি কত ভারী। স্বার্থ 2 সেকেন্ড বোকা চোখে চেয়ে বলল, আমি কাল তুষির ঘরে ছিলাম। হ্যাঁ, একেবারে ফ্লোরে ঘুমিয়ে গিয়েছিল। ভুল করে চলে গিয়েছিল, তাই না ভাইয়া? নিজের ঘর ভেবে। স্বার্থর মাথায় বাজ পড়ল। দুয়ে দুয়ে চার মিলিয়ে ভেতরটা অনুতাপে হাহুতাশ করে উঠল এবার। চোখ খিচে সূচক শব্দ করে বলল। শিট শিট শিট! মিন্তু ভেবাচেকা খেয়ে গেল। কি হলো ভাইয়া? স্বার্থ জবাব দেয় না, মিন্তুকে রেখেই ঝড়ের বেগে বাইরে ছুটে আসে। সিঁড়ি থেকে নামতেই তনিমা সামনে পড়লেন, বলতে গেলেন। সার্থ, তুই কাল আইরিনকে পানি। ছেলেটা ব্যস্ত স্বরে বলে দিল। পরে কথা বলবো মা। তার ওই শশকের মতো বেগ স্টোর রুমের সামনে এসে থামলো। ভেতর থেকে রেহেনুমার কথার আওয়াজ পাচ্ছে। খুব রেগে রেগে বলছেন, এটা কেমন ফাজলামি তুষি? কেন যাবে না তুই? সেটা কত আশা করলো একটু ঘুরবে তোকে নিয়ে। এই সকালবেলা কিসের ঘোরাঘুরি মা? ও মা, অত দূরের রাস্তা, আবার উত্তরায় যা জ্যাম, যেতে আসতেও তো সময় লাগবে। নাস্তাটা করে বেরিয়ে গেলে কি এমন হয় তোর? বাড়িতে বসে বসেই করবি বাকি। আমার ভালো লাগছে না। তুষি, এখন আর এসব বললে হতে হবে না। বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেটা চাইতে পারে তার হবুশ্রী নিয়ে একটু আধটু ঘুরতে বেড়াবে। এসব ভালো লাগা না লাগা বিয়েতে মত দেবার আগে ভাবিস নি কেন? এই জামা রইল, পরে তৈরি হ। আমি যেন আর কোনো মানা না শুনি। কাল থেকে অনেক জেদ করছো। সবসময় কিন্তু প্রশ্রয় দেব না। একদম বাড়িতে অশান্তি তৈরি করবে না। ভাইজান খুব কষ্ট পাবেন। স্বার্থর পায়ের রক্ত মাথায় উঠে গেল। নির্ঘাত অয়নের সাথে বের হবার কথা বলছে। ও ফিরে এলো, তবে রুমে গেল না। অয়নের ঘরের সামনে দাঁড়িয়ে একটু পর্দা সরিয়ে দেখলো ভেতরে। অয়ন রেডি হচ্ছে, শার্টে পারফিউম মেখেছে, ঘড়ি পড়ছে হাতে। স্বার্থ সরে আসে, ঠোঁট কামড়ায়, ঘাড় ডলে ডলে ভাবে কিছু একটা। মিন্তু তক্ষুনি এসে দাঁড়ালো সামনে, মন খারাপ করে বলল। ভাইয়া দেবে না? স্বার্থর গোছানো ভ্রু ছড়িয়ে গেল অমনি। এক পল চারপাশ দেখলো সাবধানী চোখে। কণ্ঠ নামিয়ে বলল, দেব, আগে আমার একটা কাজ করে দে। পাক্কা 2000 টাকা পাবে। ইউষার এখনো ঘুম ভাঙেনি। সে জানেও না হুট করে অয়নের ইচ্ছে হলো তুষিকে নিয়ে শহর চক্কর দেয়ার। মায়ের কথায় তুষি তৈরি হলো। একটা সাদা চুড়িদার পরলো, ওড়না পেঁচালো গলায়, চুলগুলো পনিটেল করে আটকে ফেলে রাখলো সেই দাগ থাকা কাঁধের পাশটাতে। ঠোঁট ভর্তি করলো লিপস্টিক দিয়ে। তবে গো ধরেছে নাস্তা করবে না। রেহনুমাও কিছু বললেন না এ নিয়ে। বাইরে যাচ্ছে, সেখানেই খাবে না হয়। অয়ন রেডি সেডি হয়ে সোফায় বসেছিল। মেয়েটা গোমরা মুখে হাজির হতেই উঠে দাঁড়ালো সে। মুগ্ধ চোখে বলল, মাশাআল্লাহ, এভাবে চুল বাঁধলে তো তোমায় ভীষণ সুন্দর লাগে। স্বার্থ সিঁড়ির রেলিংয়ে 2 হাতের ভর দিয়ে নিচে চেয়েছিল। খুব ঠান্ডা মনোযোগে চেয়ে চেয়ে দেখছিল ওদের। অয়ন কপাল থেকে চুল সরিয়ে দিতে যায়, তুষি দেয় না। নিজেই সেই চুল কানে গুঁজে শুধায়। কোথায় যাবেন? তুমি যেখানে যেতে চাও। তুষি শান্ত চোখে হাসলো। আমি তো ঘরে যেতে চাই। অয়ন নিজেও হেসে ফেলল।
সব সময় মজা করো তুষি, চলো। রাস্তা দেখাতেই তুষি সামনে সামনে হেঁটে গেল। লনে আগে ভাগে গাড়ি বের করে রাখা। তুষি পেছনে বসতে গেলেই অয়ন বলল। আজ অন্তত সামনে বসো প্লিজ। অনুনয় শুনে তুষি মানা করলো না, এসে বসলো চুপচাপ। তুরন্ত বিজয়ী হাসলো অয়ন। দরজা খুললো। গাড়িতে উঠবে বলে আচমকা ফোন বাজলো পকেটে। বের করেই দেখলো দিদুনের কল। অয়ন কপাল কুঁচকে একবার বাড়ির দিকে তাকালো। দিদুন ফোন করছে কেন? রিসিভ করে কানে ধরতেই মিন্টু বলল। ভাইয়া, একটু তাড়াতাড়ি দিদিনের রুমে এসো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তারপর খট করে লাইন কেটে দিল সে। অয়নের ভয় হলো, দিদুনের আবার কি হয়েছে? প্রেশার ফল করেছে কি? তুষি তুমি বসো, আমি এক্ষুনি আসতে। কোনো রকম বলেই ছুটে গেল ছেলেটা। তুষি কিছু বলতেও পারল না। ডাকার আগেই হাওয়ার গতিতে অয়ন বাড়ির ভেতরে চলে গেল। মেয়েটা বিভ্রান্তি নিয়ে চেয়ে রইল সেদিকে। তক্ষুনি পাশের দরজা খোলার শব্দ হয়। কেউ একজন খুব তাড়াহুড়ো করে গাড়িতে উঠে ধ্রিম করে দৌড় চাপালো। হঠাৎ শব্দে চমকে পাশ ফিরল তুষি। ড্রাইভিং এর সার্থকে দেখেই বিহবলতায় চোখ বেরিয়ে এলো। পিঠের হাড় শক্ত হয়ে লেগে গেল সিটে। সে ফ্যাল ফ্যাল চাউনিতে চেয়ে নিঃশব্দে বাঁকা হাসলো সার্থ। ডান চোখটা টিপে ফিসফিসিয়ে বলল। হাই বেব। সকাল থেকে থম মেরে বসে আছে শওকত। কটমট করছে ক্ষুব্ধ মুখ। তনিমা ঘরে এলেন তখনই। স্বামীর চেহারা দেখে ফোঁস করে শ্বাস ফেললেন। পায়ে শব্দ পেয়ে তাকালেন ভদ্রলোক। থমথমে কণ্ঠে শুধলেন। কি ছেলের কাছে কোনো উত্তর পেলে? তনিমা কালো মুখে মাথা নাড়লেন দুপাশে। বললেন। বলতে গেলাম, তাড়াহুড়ো দেখে চলে গেল। যাবেই তো, ওর আর কি, কাউকে তো আর মানে না। পুলিশ অফিসার হয়ে নিজেকে খুব লায়েক ভেবে বসেছে। কথা যা শোনার, অপমান যা হওয়ার সে তো আমার হলো। ছি, পার্টির এতগুলো লোকের মাঝে নাসির আমাকে বলল আমি নাকি ছেলেকে সঠিক শিক্ষা দেইনি। ছি। তনিমা ছোট মুখে চুপ করে পাশে এসে বসলেন। শওকত ফের বললেন। ওই ঠান্ডা পানির মধ্যে মেয়েটাকে ঢেলে ফেলে দিয়েছে তোমার বেয়াদব ছেলে। মেয়েটা সাঁতার জানে না, নাকে মুখে পানি ঢুকে কী অবস্থা হয়েছিল, জ্বরে পড়েছে, বিছানায় রেখে উঠতেও পারছে না শুনলাম। রোকসানা একটু আগেই আমাকে ফোন করে কত কি বলেছে জানো? বলেছে ও এখন আর এই বিয়ে দেবে না, তোমার ওই অভদ্র ছেলের কাছে মেয়ে দিতে নাকি ওর রুচিতেই বাঁচছে। তনিমা বললেন। বুঝতে পেরেছি। অমনি খ্যাপাটে চোখে চাইলেন শওকত। বুঝতে পেরেছো মানে কি? এগুলো কথার এটা একটা উত্তর হলো? তোমার ছেলে কেন আইরিনকে পানিতে ফেললো তার জবাব আমার চাই। তানিমা, তুমি এনে দেবে নাকি আমি নিজে গিয়ে জিজ্ঞেস করব? আমি কিন্তু এবার মানব না, ও বড় হয়েছে, রেগে মেগে মেরে দেবো কিন্তু। তনিমা মিনমিন করে বললেন। আচ্ছা, পানিতে তো তুষিও পড়ল, ওর যে কিচ্ছু হলো না। আইরিন একদম জ্বরে কাত হয়ে গেল কেন বলো তো? এটা কেমন কথা? কিসের সাথে কি মেলাচ্ছ? আর বাবা, আইরিন এক পরিবেশের মানুষ হয়েছে, তুষি আরেক পরিবেশে। আইরিন ওর বাবা মায়ের তুলতুলে মেয়ে, তুষি সেখানে বাবা মাকে পায়নি, রাস্তায় ওর বয়স বেড়েছে, দুটো এক। তনিমা ঘাড় নাড়লেন। বুঝতে পেরেছি। আবার এক কথা? আহারে, এত চেঁচাচ্ছ কেন? এখন চেঁচিয়ে লাভ হবে? স্বার্থ বাড়িতে নেই, আসুক আমি জিজ্ঞাসা করব। এখন তুষি শান্ত হও, ফ্রেশ হও, নাস্তা করো, তারপর সবাই মিলে আইরিনকে দেখে আসি না হয়। রোকসানাকেও বোঝানো যাবে। এখন ছাড়ো সব। শওকত ফোঁস করে শ্বাস ফেললেন। শান্ত হলেন একটু। আচ্ছা। খুব হুলস্থুল পায়ে বাড়ি ঢুকলো অয়ন। তখন মাত্র সকলে নাস্তা করতে বসেছে। রেহিনুমা ওকে দেখেই বললেন। কিরে, ফিরে এলি? অয়ন একটু অবাক হয়। দিদুনের কিছু হলে সবাই এখানে থাকবে কেন? জিজ্ঞেস করলো। দুদিন। আম্মু তো ঘরেই, কেন? অয়ন এই বিভ্রম নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। লম্বা লম্বা পা ফেলে ছুটল সবেগে। বাকিরা চেয়ে রইল, কেউ কিছুই বোঝেনি। জয়নবের নাস্তার প্লেট তনিমা একটু আগে দিয়ে গেছেন। বৃদ্ধা খেতে বসেছেন সবে। অয়ন চোখাটি সেই হোঁচট খেল দৃশ্যটায়। উদ্বেগ নিয়ে ঢুকলো ভেতরে। দুদিন? তুমি ঠিক আছো? বৃদ্ধা অবাক হয়ে বললেন। ওমা দাদুভাই, তুমি তুমি নাকি ঘুরতে গেলে? তোমার তাহলে কিছু হয়নি দিদুন? আমার আবার কি হবে? অয়নের সব গুলিয়ে গেল, মাথায় কিছুই ঢুকলো না। জিজ্ঞেস করলো।
ফোন কই তোমার? মিন্ট ভাই নিয়ে গেছে, গেমস খেলবে বলল। অয়ন যা বোঝার বুঝলো এতে। মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে গেল। নিশ্চয়ই ওই পাজির বাতরামো এসব। খিটমিট করে সোজা ওর ঘরে গেল অয়ন। এসে দেখলো ঘরে মিন্তু নেই। দুবার নাম ধরে ডাকলো, উত্তর এলো না। অয়ন চোখ বুজে শ্বাস ছাড়লো, কঠিন গলায় বলল, মৃত্যু, বেরিয়ে আয়। যদি আমি বের করি খুব খারাপ হয়ে যাবে। খাটের নিচে থাকা মিন্তুর জিভ দাঁতের নিচে পড়ল। এই রে, বুঝে গেল যে। অয়ন শক্ত কণ্ঠে বলল, ভালোই ভালোই এলে কিছু বলবো না, না হলে কিন্তু। আর ডাকতে হয়নি, কাচুমাচু মুখে বেরিয়ে এলো ছেলেটা। সোজা হয়ে দাঁড়াতেও পারল না। সঙ্গে সঙ্গে কান টেনে ধরল অয়ন। মিন্তু ব্যথায় নুয়ে গেল। আর্তনাদ করে বলল, আয়া, ভাইয়া লাগছে লাগছে। মিথ্যা কথা বলেছিস কেন? ফাজলামো হচ্ছে আমার সাথে? এটা ফাজলামোর সময়। গিয়ে বলবো চাচ্ছুকে? না না প্লিজ না, ভেঙাবে ধরে। প্লিজ বলো না। মিথ্যা বললি কেন তাহলে? কেন বললি বল? মিন্তু কাঁদো কাঁদো গলায় বলল। বলা যাবে না, নিষেধ আছে। বললে মেজে ভাইয়াও ভেঙাবে। অয়নের চেহারায় ভাঁজ পড়ল, সন্দিহান কণ্ঠে বলল, ভাইয়ার কথা বললি কেন? ভাইয়া কি তোকে ফোন করতে বলেছিল? মিন্তু জিভ কাটল ফের। হাই হাই, মুখ ফসকে সত্যি বেরিয়ে গেল তো। অয়ন কানে টান বসায়। কি বল? মেজে ভাইয়া বলেছি তোমাকে কল করে বাড়িতে ঢোকাতে পারলে আমাকে 2000 টাকা দেবে। তাই ভাবলাম দুদিনের কথা বলি, যাতে তুমি সাথে সাথে আসো। অয়ন স্তব্ধ, বিস্মিত। কান থেকে হাত ছুটে গেল। অস্পষ্ট বলল, কি? সত্যি, গড প্রমিস। মুখটা ঝিম মেরে গেল অয়নের। 2 সেকেন্ড দাঁড়িয়ে রইল স্তম্ভ হয়ে। পরপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কোথাও। সিঁড়ি দিয়ে নামার সময় সামনে পড়ল ইউষা। ক্লাসে যাচ্ছে ও, কিন্তু অয়ন ওকে দেখলই না। পাশ কাটিয়ে ঝড়ের মতো আগে আগে নেমে গেল সে। বসার ঘর থেকে মা, ছোট মা ডাকলেন দুবার, থামেনিও। হন্তদন্ত পায়ে সোজা লনে এসে দাঁড়ালো। গাড়ি নেই দেখে ধক করে নড়ে উঠল বুক। গেট খোলা, আর তুষিও নেই। অয়ন হনহন করে দারোয়ানের কাছে গিয়ে দাঁড়ালো। সহসা টুল রেখে উঠে দাঁড়ালেন তিনি। গাড়ি কোথায়? কোনটা? সাদাটা? ওটা তো স্বার্থ বাবা নিয়ে গেল। সাথে তুষি ছিল? জি। অয়ন চট করে চোখ বুঝে ফিরল। দুপাশ থেকে চোয়ালের হাড় ভেসে উঠল অমনি। পরপর দুম করে ক্ষুব্ধ পায়ে একটা লাথি মারল গেটের পাঁচিলে। আটকে উঠলেন দারোয়ান। চোখ ছিটকে বেরিয়ে এলো যখন দেওয়ালের গা থেকে এক টুকরো সিমেন্ট খসে পড়তে দেখলেন নিচে। হতবাক হয়ে অয়নের ক্ষুব্ধ মুখপানে চাইলেন ফের। হাত মুঠো করে দাঁড়িয়ে অয়ন, চোখ দুটো রক্তিম। এই ছেলেকে তো কোনোদিন এত রেগে যেতে দেখলেন না, আজ কেন তবে? গাড়ির গতি হিসহিসে। ডানে বামে না চেয়ে সোজা চালাচ্ছে স্বার্থ। চোখের পলকে বাড়ির সীমানা ছাড়িয়ে গেল সে। পরপর আর চোখে তুষির দিকে চাইল। মেয়েটা তখনও নিস্তব্ধ হয়ে বসে, মুখে কথা নেই, চোখে নরণ নেই। কি অদ্ভুত! ওকে দেখে এত অবাক হলো যে নড়তেই ভুলে গেছে। স্বার্থ গালের ভেতর জিভ ঠেলে হাসল। 2 আঙ্গুল বাড়িয়ে তুষির আলাদা হওয়া ঠোঁট জোড়া মিশিয়ে বুঝে দিল হঠাৎ। অমনি নড়ে উঠল মেয়েটা, যেন ফিরল তার ধ্যান। আবার ধরফর করে চোখ দুটো ঝাপটালো। জিজ্ঞেস করলো ফ্যাল ফ্যাল করে, আমি কি ঘুমোচ্ছি না জেগে আছি? স্বার্থ ভ্রু নাচালো। বিশ্বাস হচ্ছে না? তুষি উঠছে কল্পনায়। স্বার্থ কেন এখানে আসবে? এভাবে ওর সাথে যাবেটা কথায়? তক্ষুনি স্বার্থ এক আশ্চর্য কাণ্ড ঘটালো। তুষের কোলে রাখা হাতটা নিয়ে চেপে ধরলো হাতে। মেয়েটা চমকে উঠে। ঠান্ডা স্পর্শে বুঝে যায় এটা স্বার্থই হবে। অমনি নিজের মধ্যে ফিরল তুষি। ভীষণ রাগে মাথার কোষ গনগন করে উঠল। তোরের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি কেন এসেছেন? তাহলে কি আসবে অয়ন? আমার সামনে দিয়ে ওর সাথে ঘুরতে যাবে? এত সহজ? এর মানে তখন ওনাকে ওভাবে ঘরে পাঠানোর পেছনে আপনার হাত ছিল? আর সেই সুযোগে আপনি লুকিয়ে এই গাড়িতে এসে বসেছেন? বাহ, কি পুরুষ রে! স্বার্থর হুঙ্কার ছুড়ল মৃদু স্বরে। তুষি, গাড়ি থামান, নামবো আমি। গাড়ি থামবে না। থামবে, 100 বার থামবে। আমি আপনার সাথে কোথাও যাব না। যদি না থামাই? চেঁচাবো আমি। হাসলো স্বার্থ, কাঁধ উছিয়ে বলল, চেঁচাও। আমি ঝাঁপ দেবো গাড়ি থেকে। দাও। তুষি দরজার হাতল ধরে টানলো। খুলল না। বুঝলো লক করে দিয়েছে। 2 সেকেন্ড থম মেরে চেয়ে রইল সে। স্বার্থর চোখ রাস্তায়, মনোযোগ দিয়ে ড্রাইভিং এ ব্যস্ত। অথচ ঠোঁটের কোণে কেমন মিটিমিটি হাসি। যে হাসিটা মেয়েটার মাথায় আগুন জ্বলে উঠল। হুট করে স্টিয়ারিং এ চাপিয়ে পড়ল তুষি।
হুড়মুড় করে ঘোরালো এদিক ওদিক। স্বার্থ ভরকে গেল। কি করছো? তুষি অ্যাক্সিডেন্ট হবে। তুষি পাগলের মতো বলল। গাড়ি থামান, আমি যাবো না আপনার সাথে। তুষি, বিহেভ ইয়োরসেলফ। ততক্ষণে গাড়ির চাকা এঁকে বেঁকে গেছে। ব্যস্ত রাস্তায় যে কোনো সময় ঠুকবে কিছুর সাথে। স্বার্থ বুঝলো এই মেয়ে থামবে না। খপ করে তুষির মাথাটা ধরে এনে চেপে রাখলো কোলে। তুষি ছটফট করে উঠল। মাথা তুলতে চাইলো, আরো বেশি করে ঠেসে রাখলো স্বার্থ। ও এলো পাথারি হাত পা ছুড়ে বলল। ছাড়ুন আমায়, লাগছে। উফ, শয়তান পুলিশ, কোন ধরনের অশুভ অত্যাচার এগুলো, হ্যাঁ? স্বার্থ শুনলো না। এক হাতে গাড়ির হুইল ধরে আর এক হাতে কোলের উপর তুষির মাথা ওভাবেই চেপে রাখলো সে। মেয়েটার ছটফটানি যখন মাত্রা ছাড়িয়ে গেল, বাধ্য হয়ে এক সাইড করে গাড়ি থামালো সে। তুষি ধরফড়িয়ে মুখ তুলল, শ্বাস নিল বড় করে। ওর পনিটেল চুল খুলে গেছে, চুল এলোমেলো হয়ে পড়েছে সারা মুখে। দুপাশ থেকে সরিয়ে চোখ রাঙিয়ে বলল,